যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আশা করি আপনি বরাবরের মতোই ভালো আছেন, সুস্থ আছেন। 2012 সাল থেকেই ভূত এফএম শুনতাম আমার সাথে, আর এখন ভূত.com এর রেগুলার শ্রোতা হিসেবে পাশে আছি। অনেকগুলো বছর পেরিয়ে গেছে আপনার এই স্পেশাল ঘটনা শুনে শুনে। এক অন্যরকম ভালো লাগা আর ভালোবাসা আপনার প্রতি। তাই আমি চাই ঘটনাটি সিলেক্ট হলে আপনি আমার ঘটনাটি পড়ে শোনান। এটা আমার পাঠানো প্রথম ঘটনা। আজ আমার ও আমার পরিবারের সাথে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর সত্য ঘটনার অধ্যায় লিখে পাঠাচ্ছি আপনাকে। ঘটনাটির সব বিষয় আবার সবার কাছে থেকে শুনেই লিখছি, যেন কোনো কিছু বাদ না পড়ে। বস্তুত অনেক দিন আগেই ইচ্ছা ছিল ঘটনাটি শেয়ার করার, কিন্তু গুছিয়ে লিখতে পারবো কিনা সন্দেহে থাকার কারণে শেয়ার করা হয়নি। আজ একটু চেষ্টা করলাম, তাই ভুল ত্রুটি ক্ষমা করবেন। বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনাদের ওপর। অনেক পুরনো ঘটনা হওয়ায় আমি বাসার সবার থেকে যেভাবে কালেক্ট করেছি এবং তারা যেভাবে বলেছে, আমার যা যা মনে আছে সেই সব মিলিয়ে সাজিয়ে লেখার চেষ্টা করলাম। ঘটনাটা পড়ে শোনালে খুশি হব। আর কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। সাল 2010। আমি শাওন। আমি তখন ক্লাস 5-এ পড়ি। আমার পরিবারে বাবা, মা, বড় বোন, ছোট বোন আর আমি। আমার বড় বোনের নাম নীলা। আপু তখন ক্লাস 7-এ, আর ছোট বোন রীতা আমাদের বাসায় নতুন মেহমান তখন। আমরা তখন থাকতাম রংপুর বিভাগের সৈয়দপুর উপজেলায়। বাবা সেনাবাহিনীতে চাকরি করতেন। সেই বছরের এপ্রিল মাসে আমাদের কোয়ার্টারের মেয়াদ শেষ হওয়ায় এক প্রকার তাড়াহুড়ার মধ্যেই বাসা খুঁজে ঠিক করে ফেলে আমার বাবা। আম্মু আর আমার ভাই বোন কেউ বাসাটা দেখতে যায়নি, তাই সোজা উঠে যাই 2-3 দিনের মধ্যে। কিন্তু আমার ভাই বোন তখন সবাই মোটামুটি কম বয়সের হওয়ায় একটু ভয় পায় বাসাটি দেখে। একটু বিবরণ দেই বাসাটার। বাসা একদম কবরস্থানের গা ঘেঁষে ছিল। একদম পুরনো একতলা ছাদওয়ালা বাসা। দেখেই মনে হচ্ছিল অনেক দিন ধরে কেউ থাকেনি। বাসার নাম জান্নাত মহল। কবরস্থান থেকে বড় বড় বাঁশ গাছগুলো হেলে পড়ছে ছাদের ওপর, আর পাশেই দাঁড়িয়ে আছে বিশাল বিশাল 2-3টা কাঠবাদামের গাছ। আমার বাসার একদম পশ্চিম পাশে ছিল একটি বড় কলা বাগান। দক্ষিণ পাশে কিছু দূরে ছিল আরও কয়েকটা বাসা, আর উত্তর পাশে অনেকটা জায়গা জুড়ে রয়েছে কবরস্থান। সামনে শুধু ছোট একটা রাস্তা। কি ভয়ঙ্কর দৃশ্য না? হ্যাঁ, ঠিক এমনই ভয়ঙ্কর পরিবেশ ছিল। বাসার ভেতরটাও কেমন যেন অন্যরকম ছিল, অন্যান্য বাসার থেকে একটু ভিন্ন। একটি ইউনিট, কিন্তু 2টি ফ্যামিলি থাকা যাবে এভাবে বানানো হয়েছে। জানালাগুলোর বেশিরভাগই ছিল কবরস্থানের পাশে। আমরা থাকতাম 2টো রুম নিয়ে, আর কেউ ছিল না পুরো বাসায়, তাই পাশের 2টো রুমই ফাঁকা ছিল। ঘটনার সূত্রপাত ঘটে সেদিন সন্ধ্যা রাতেই। আমার আম্মা সিঁড়ির পাশে চুলায় রান্না করছিল একা বসে। একটু পর আম্মুর মনে হতে থাকে কে যেন সিঁড়ির ওপরের দিকে বসে আম্মুকে দেখছে, কিন্তু সিঁড়ির দিকে তাকাতেই আর কেউ নেই সেখানে। এভাবে আম্মু আবার চুলার দিকে তাকালে আবার চোখের কোণ দিয়ে দেখতে পায় কে যেন আসলেই বসে দেখছে আম্মুর দিকে, কোনো ছায়ার মতো কিছু। আম্মু ভয় পায় ঠিকই, কিন্তু চেপে রাখে ভেতরে। কারণটা একটু বলি। আম্মু ছোট থেকে বড় হয়েছে টাঙ্গাইলের এক গ্রামে। আম্মুর নানির কাছে অনেক জিন ছিল। ছোট থেকেই আম্মু এসব নিয়ে অনেক কিছু জানে। এ কারণেই আম্মু অনেক সাহসী এসব বিষয় নিয়ে। এমনকি আমাদের ফ্যামিলিতে সব থেকে সাহসী আম্মাই। ঘটনায় ফিরে যাই। আম্মু আমার বড় বোন অর্থাৎ নীলা আপুকে ডাক দেয়। নীলা আপু আম্মুর পাশে গিয়ে বসে। সে সিঁড়িতেই বসে। আম্মু আমার বোনের সাথে কথা বলার জন্য তার দিকে তাকাতেই স্পষ্ট দেখতে পায় কালো একটা ছায়া সরে গেল আধারের দিকে। রান্না করার জায়গায় কোনো লাইট লাগানো ছিল না। আগুনের আলোতে যতটুকু আলো ছিল ততটুকুতেই আম্মু বুঝতে পারে বিষয়টা। আম্মু দ্রুত রান্না শেষ করে আমার বোনকে সাথে নিয়ে ঘরে চলে আসে। এরপর আমাদের ঘটনাটা বলে। আমরাও ভয় পেয়ে যাই। আব্বু বেশি একটা থাকতো না বাসায়, যখন তখন ডিউটি থাকতো আব্বুর। আব্বু বাসায় এলে আব্বুকেও আমরা বলি বিষয়টা, কিন্তু বরাবর সব পুরুষের মতোই আব্বুও হাসি
ঠাট্টার মধ্যেই উড়িয়ে দেয় ব্যাপারটা। সেই রাতেই ঘটে আর এক ঘটনা। আমাদের লোহার চেয়ার ছিল দুটো। আব্বুর রাতে ছাদে গিয়ে বসে থাকার অভ্যাস ছিল আগে থেকেই, তাই চেয়ার নিয়ে ছাদে যায় আব্বু এবং আসার সময় চেয়ার ছাদে রেখেই চলে আসে ঘরে। রাতে সবাই ঘুমিয়ে পড়ি। আমার বড় বোন আলাদা রুমে ঘুমিয়েছিল আর আমরা বাকি সবাই একসাথে ঘুমিয়েছিলাম। আমার ঘুম ভেঙে যায় একটা বাজে শব্দে। ছাদের ওপর কেউ যেন কিছু একটা নিয়ে টানাটানি করছে, ভারী কিছু। ভাবলাম আব্বু মনে হয় ছাদে গেছে আবার, কিন্তু না। ডান পাশে ঘুরেই দেখি আব্বু আম্মু সবাই ঘুমাচ্ছে। আমি আব্বুকে ডেকে তুললাম। তখন আব্বুও শুনলো ছাদে টানাটানির আওয়াজ হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, আব্বু ছাদে কে আছে? আব্বু বলে, তুমি উঠছো কেন বাবা? ঘুমাও, আমি দেখে আসছি। এদিকে সেই টানাটানির আওয়াজ একবারের জন্য থামছিল না, যেন কেউ চেয়ারটা টেনে ছাদের এক মাথা থেকে আর এক মাথায় নিয়ে যাচ্ছে, আবার ওদিক থেকে এদিকে নিয়ে আসছে। আমি শুয়ে শুয়ে শুনতে থাকি সব, আর ভয়ে কুঁকড়ে যাই। আব্বুকেও দেখি বসে থাকতে শুয়ে পড়ে আবার। আব্বু আর যায় না ছাদে। হয়তো আব্বু বুঝতে পেরেছিল বিপদ হতে পারে। আমি পরে আব্বুর থেকে শুনেছিলাম, প্রথমত আব্বু ভাবে চোর এসেছে মনে হয়, কিন্তু পরে আম্মুর সাথে ঘটে যাওয়া ঘটনা মাথায় আসলে আব্বু আর যাওয়ার সাহস পায়নি। যাই হোক, ঘটনায় ফিরি। একটু পর শুরু হয় আর এক সমস্যা। অনেক জোরে জোরে শব্দ আসছে ছাদ থেকে। কেউ এবার ভারী কিছু দিয়ে বাড়ি মারছে ছাদে। একবার দুইবার নয়, লাগাতার। হয়তো চেয়ার দিয়েই। সবাই উঠে পড়ে আর আমার ছোট বোনও উঠে কান্না শুরু করে দেয়। ঠিক কয়েক সেকেন্ড পরেই আবার আমার বোনের চিৎকার শুনি আমরা। আব্বু উঠে যেতে যেতে নীলা আপু আমাদের ঘরের দরজা নক করতে থাকে আর জোরে জোরে আম্মুকে ডাকতে থাকে। আব্বু খুলে দিতে আমরা দেখি নীলা আপু ভয়ে প্রায় শেষ। চোখ দিয়ে পানি, কাঁদো কাঁদো গলায় ভীষণ ভয়ে বলছিল, আম্মু আমার ভয় লাগছে অনেক, কে জানি জানালা দিয়ে ডাকাডাকি করছে। আম্মু আপুকে ভেতরে নিয়ে এসে পানি খেতে দেয়। তারপর আপু সব বলে। আপু বলে, ছাদের থেকে আসা এমন শব্দে আমার ঘুম ভেঙে গেছে। তাও আমি একটু চুপচাপ শুনছিলাম। প্রচুর ভয় লাগছিল আমার। তখনই শুনি আমাকে কে যেন নাম ধরে জানালার বাইরে থেকে ফিসফিস করে ডাকছে, নীলা, 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 নীলা। এরপর সব চুপ হয়ে যায়। আমি আমার মনের ভুল ভাবি, কিন্তু তখনই হঠাৎ বুক কেঁপে ওঠে যখন আমার রুমের জানালায় কেউ খুব জোরে জোরে বাড়ি মারে আর অট্ট হাসি হাসা শুরু করে। আমি এতটাই ভয় পাই যে চিৎকার দিয়ে লাফ দিয়ে উঠে দৌড়ে চলে এসেছি। কারণ আমরা এলাকায় নতুন তখন। আমাদের কেউ চিনত না, কেউ নাম পর্যন্ত জানত না। আমরা সবাই অনেক ভয়ে ছিলাম সেই রাতে। আব্বু ছাদে যেতে চাইলেও আম্মু যেতে দেয় না, আর সে রাতে আব্বুর যাওয়া হয় না। বলে, সমস্যা আছে এই বাসায়, থাক, যেতে হবে না এত রাতে, শুয়ে পড়ো সবাই। এভাবেই চলে কিছুক্ষণ। এরপর থেমে যায় একাই। সে রাতে আমরা 5 জন একটা খাটেই ঘুমিয়েছিলাম কষ্ট করে। কারোরই ঘুম হয়নি ভালোভাবে। সকাল হতে আব্বু আর আমি ছাদে যাই। নতুন এসেছি, তাই ছাদ পরিষ্কার করা হয়নি এখনো। পুরো ছাদ জুড়েই ছিল বাঁশ আর কাঠবাদাম গাছের শুকনো পাতা। আমরা পুরো ছাদ জুড়েই শ্যাওলা জমে থাকতে দেখি। তার মাঝে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে রাত্রে চেয়ারটা কেউ এদিক থেকে ওদিক টানাটানি করেছে, কারণ জমে থাকা শ্যাওলা আর পড়ে থাকা পাতাগুলোর মধ্যে দাগগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে, যেমনটা হয় কেবলমাত্র কোনো কিছু টেনে নিয়ে গেলেই। দেখি চেয়ারটা উল্টে পড়ে আছে ছাদের এক কোণায়। আমরা চেয়ারটা ঘরে নিয়ে যাই। আব্বুকে রাতে ছাদে বসে থাকতে মানা করে দেয় আম্মু। আব্বু চলে যায় ডিউটিতে সকাল 8টার দিকেই। আম্মু আমাকে নিয়ে চলে গেল কবরস্থানের ওই মাথায় থাকা ছোট্ট মসজিদটাতে, যেটাকে লোকজন মাজার বলে থাকতো সে সময়ে। সেখানকার খতিবকে আমি ডেকে বাইরে নিয়ে আসলাম এবং আম্মু ওনার কাছে কালকের সব ঘটনা খুলে বলল। সব শোনার পর উনি উত্তর দেন, আসলে ওই জায়গাটাই এমনই, ওখানে কেউ থাকতে পারবে না। আপনাদের উচিত ছিল বাসাটা সম্পর্কে আগে জেনে নেওয়া।
হুজুরের কাছে শুনেছি ওখানে 17টা জিনের আস্তানা। বাসাটার সমস্যা তখন থেকেই শুরু, যখন ওটা তৈরি হয়েছে। পুরো বাসাটাই কবরস্থানের ওপর তৈরি, এমনকি কবরস্থানের জমি দখল করে বাসাটা বানানো হয়েছে। অনেকেই এসেছিল থাকার জন্য, কিন্তু এমন সব ব্যবহার, এমন সব সমস্যার কারণে কেউ থাকতে পারেনি। এই তো আপনাদের ওখানে ওঠার আগে একটা মাদ্রাসা চালু করা হয়েছিল সেখানে, মূলত এসব সমস্যা শেষ হয়ে যাবে এটা ভেবেই। কিন্তু মাদ্রাসাটাও বন্ধ হয়ে গেছে প্রায় 1 বছর হলো। ওখানে বদজিনের অত্যাচার প্রচুর, ওদের কেউ থামাতে পারেনি এখনো পর্যন্ত, কারণ ওরা সংখ্যায় অনেক। মাদ্রাসার ছাত্ররা থেকে শুরু করে হুজুররাও ভয়ে চলে গেছে। যদি সমাধান চান তবে আপনাদের উচিত হবে জলদি বাসাটা ছেড়ে দেয়া। ওনার সাথে কথা বলে কথা শেষ হলে আমরা বাসায় চলে আসি। এত দ্রুত অন্য ভালোবাসা খুঁজে পাওয়াটাও সমস্যা। সেই সময়ে বাসাও কম ছিল, তাই এক প্রকার বাধ্য হয়েছিলাম আমরা ওই বাসাটাতে থাকার জন্য। সেদিন দিনের বেলা আর কোনো সমস্যা হয় না, কিন্তু রাতে আবার ভয়ঙ্কর অধ্যায় সূচিত হয়। সম্ভবত বৃহস্পতিবার ছিল দিনটা, কারণ আব্বু সেদিন রাত্রে ডিউটি ছিল না। আম্মু বাইরে রান্না করছিল, সাথে নীলা আপুও ছিল। কিছুক্ষণ পর আপু উপলব্ধি করে তার কানের কাছে পেছন থেকে কেউ ফিসফিস করে কি যেন বলছে। আসলে কেউ বললে ভুল হবে, আপু আমাকে বলেছিল কয়েকজন ভিন্ন গলায় আপুর কানের কাছে ফিসফিস করে কথা বলা বলি করছে আর খুবই আস্তে আস্তে হাসছে। আপু ভয়ে জমে স্থির হয়ে যায় তখন, যখন তার চোখ পড়ে বাসার প্রাচীরের দিকে। আপু দেখতে পায় একটা ভীষণ কালো লম্বা অবয়ব বসে আছে ঠিক প্রাচীরের ওপর, অপলকে আপুর দিকেই তাকিয়ে। আপুর বর্ণ অনুযায়ী তার চোখগুলো ছিল স্বাভাবিকের তুলনায় বেশ বড়, আর মুখে এক বীভৎস রকমের হাসি। বাইরে লাইট ছিল না আমাদের, তাই আধারের মধ্যে তার চোখ আর দাঁতগুলো স্পষ্ট বোঝা যাচ্ছিল। ইনফ্যাক্ট সম্পূর্ণ শরীরের আকারটাই বোঝা যাচ্ছিল, যেন আধারের মধ্যে আরো অনেক বেশি কালো। পাগুলো এতই লম্বা যে সেই উঁচু দেয়ালে বসেও মাটি ছুঁয়ে আছে। আপুর শরীর অসার হয়ে আসতে থাকে এটা দেখে। আবার কানের কাছে সেই ফিসফিস শব্দটাও ভেসে আসছে। আপু পারছে না সেই অবয়ব থেকে চোখ সরাতে। সামনে আম্মু বসে আছে, কিন্তু পারছে না ডাকতে। অবয়বটা বিভৎস হাসি হাসছে আর হাত ইশারা করে ডাক দিচ্ছে। ঠিক তখনই আপু আর সহ্য করতে না পেরে জ্ঞান হারায় ওখানেই। আম্মুর ডাক শুনে আমি আর আব্বু দৌড়ে যাই সিঁড়ির কাছে। এই অবস্থা দেখে আপুকে উঠিয়ে এনে বিছানায় শুইয়ে দেই। তারপর আম্মু তেল মালিশ করে দেয় পায়ে হাতে। প্রচুর ঠান্ডা হয়ে গিয়েছে আপুর শরীর। আপনাদের হয়তো বিশ্বাস করতে কষ্ট হবে, কিন্তু এটাই সত্য। সেই শীতল শরীরে হঠাৎ করেই প্রচণ্ড জ্বর ওঠে। আম্মু তখন জ্বর কমানোর জন্য পানি পড়তে দিতে থাকে। আব্বু জলদি গিয়ে মাজারের হুজুরকে মাজার থেকে ডেকে আনে। তখন এশার আজান হয়ে গেছে। হুজুর এসে কিছু সূরা আর দোয়া পড়ে ফুঁ দিয়ে যায়। তারপর কিছুক্ষণ পরেই আপুর জ্ঞান ফেরে, কিন্তু শরীরে প্রচণ্ড জ্বর। এরপর আপু সব কিছু হুজুরকে খুলে বলে, আর সাথে আমরাও জানতে পারি ঘটনাটা। হুজুর আগে থেকে জানতো এখানে কেমন ঘটনা ঘটে। হুজুর যেভাবে বলেছিলেন সেই আলোকে কিছুটা লিখছি। হুজুর বলেন, আপনারাই প্রথম না, এর আগেও যতজন ছিল এই বাসায় সবাই আমাদের কাছে এসেছিল, কিন্তু তাদেরকে একটাই সমাধান দিতে সক্ষম হয়েছি, বাসাটা যেন জলদি ছেড়ে দেয়। আপনাদেরকেও আমি এটাই বলবো, যত জলদি পারেন এই বাসা ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যান, ভালো হবে। এখানে কেউ শান্তিতে থাকতে পারবে না। এই বাসায় 17টা জিন রয়েছে, যার সবকটাই শয়তান। এরা কাউকেই পছন্দ করে না এখানে। আপনাদের ভয় দেখাতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনারা চলে যান এখান থেকে। আর এদের তাড়ানোও যায় না, এরা অনেক শক্তিশালী। তাই আপনারা যত দ্রুত পারেন চলে যান এখান থেকে। আজকে রাতটা আপনার মেয়েকে দেখে রাখুন, চিন্তার কোনো কারণ নেই, সুস্থ হয়ে যাবে খুব জলদি ইনশাল্লাহ। মাথায় পানি দিতে থাকুন, কাল তাবিজ পাঠিয়ে দেব আপনার 2 মেয়ের জন্যই। আমার ছোট বোনকে ঝেড়ে দিয়ে তিনি কিছুক্ষণ পর চলে যান। এখানে একটা বিষয় যোগ করব, আমার ছোট বোন রীতা, সে এখানে আসার পর থেকে সন্ধ্যায় খুব জোরে কান্নাকাটি শুরু করত। কোনো কিছুতেই তাকে থামানো যেত না, এক সুরে কাঁদতেই থাকবে অনেকক্ষণ, এবং একটা নির্দিষ্ট সময় পর চুপ হয়ে যেত। বাসাটা সবকিছুই সময় বুঝে শুরু হতো এবং শেষ হতো। কেমন অদ্ভুত না? এরপর
সেই রাত আমরা আবার একই রুমে 5 জন ঘুমাই, কিন্তু রাতে, মাঝরাতে আমার ঘুম ভেঙে যায় অদ্ভুত এক শব্দে। না, টানাটানির কোনো শব্দে নয়, কারণ আজ ছাদে চেয়ার নেই। আজ ছাদ থেকে মাটির গুঁড়া ফেলছে কবরস্থানে, একদম আমাদের জানালার সোজা। আমি একটু জড়সড় হয়ে যাই, আব্বুকে জড়িয়ে ধরি। একটু পর শুরু হলো ছাদে দৌড়াদৌড়ির শব্দ। 1 জন 2 জন না, অনেকজন একসাথে। আমার অল্প শব্দেই ঘুম ভেঙে যায় কেন জানি। ঘুম ভাঙলে তাকিয়ে দেখি সবাই ঘুমাচ্ছে। আমি ডেকে তুলি সবাইকে। রাতের গভীরতার সাথে সাথে তাদের অত্যাচারও বাড়তে থাকে। কিছুক্ষণ পর ইট ফেলা শুরু হলো ছাদ থেকে। একটু পর পর ধপ 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 ইট মাটিতে পড়ছে। আব্বু আম্মু বিষয়টা বুঝে আমাকে বলল, কিছু হবে না, তুমি ঘুমিয়ে পড়ো। আমি শুয়েই শুনতে থাকি, কারণ ঘুম আসছিল না। এভাবে অনেকক্ষণ চলার পর একাই থেমে যায় সব। আমিও ঘুমিয়ে পড়ি। আশ্চর্যের বিষয়, সকালে উঠে আমরা ছাদে গিয়ে দেখি সব ইট ঠিকঠাক আছে, কিন্তু তাহলে রাতে এত ইট কোথা থেকে পড়লো? এক প্রকার রহস্যই থেকে গেছে তা। জানিয়ে রাখি, বাসাটা 2 তলা বাড়ানোর জন্য ছাদের এক কোণে ইট এনে রাখা হয়েছিল, যদিও কনস্ট্রাকশন বন্ধ ছিল। আর রাতের বেলা পুরো বাসায় অনেকের পায়ের হাঁটাহাঁটির শব্দ পাওয়া যেত। বাসায় আমরা ছাড়া কেউ আসতো না। মাঝরাতের পর থেকে কেন যেন অনেকে কথা বলছে, লাফালাফি করছে, এরকম অনেক শব্দ, অনেক ঘটনা ঘটতে থাকতো। ঘটনায় ফিরে যাই। পরদিন জুম্মার নামাজ শেষে হুজুরের এক ছাত্র এসে তাবিজ দিয়ে যায় আমার বড় বোন আর ছোট বোনের জন্য। আল্লাহর রহমতে সেদিন আর রিপা কাঁদেনি। সন্ধ্যায় সব ভালোভাবে যাচ্ছিল। আব্বু আসে 9টা-10টার দিকে। আমরাও শুয়ে পড়েছি। আমরা ভেবেই নিয়েছিলাম আর সমস্যা হবে না রাতে, কিন্তু আমরা ভুল ছিলাম। আজ আবার বাবার সাথে ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। আজ ছাদে কিছুই হয়নি, তাই আমরা সবাই শান্তিতে ঘুমিয়েছিলাম। আমার বাবা ওয়াশরুমে যাওয়ার জন্য ঘুম থেকে ওঠে। বলে রাখি, ওয়াশরুম যেতে হলে সেই ফাঁকা 2 রুম পার হয়ে যেতে হয়। আব্বু যেহেতু ঘুমের ঘোর নিয়েই যাচ্ছিল, তাই যাওয়ার সময় খেয়াল করেনি। বাসার সব গেট ছিল কাঠের, একমাত্র মেইন গেট ছাড়া। ওয়াশরুমে থাকা অবস্থায় আব্বু ওয়াশরুমের গেটের বাইরে থেকে নক করার শব্দ পায়। আব্বু প্রথমে ভাবে আমরাই হয়তো কেউ আব্বুর পিছে পিছে আসছি, তাই তেমন কিছু বলে না। আবারও নক করার শব্দ, ঠিক 2 বার। আব্বু এবার জিজ্ঞাসা করে, কে? কোনো উত্তর নেই ওপাশ থেকে। কিন্তু কিছুক্ষণ পর আবার নক করলে আব্বু রেগে ওঠে, এই কে? এবার ওপাশ থেকে উত্তর আসে একটা কর্কশ হাসি। মেয়েলি কণ্ঠে বলে, বের হবি না, বের হবি না। আব্বু প্রচন্ড ভয় পায়, তবুও চুপচাপ ভেতরেই বসে থাকে অনেকক্ষণ। একটু পরে আব্বু আবার নক করার শব্দ শুনতে পায়, কিন্তু শুনতে পায় অন্য কিছু। ওয়াশরুমটা একদম সেই ফাঁকা রুমগুলোর সাথেই ছিল। আব্বু শুনতে পায় পাশের রুমে খুব লাফালাফি চলছে আর কথাবার্তা। অনেকজনের উপস্থিতি সেখানে, এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। কিন্তু আব্বু কি করবে সেটা আর ভেবে পাচ্ছিল না ভয়ে। অনেক ভেবে আব্বু অজু করে নেয় এবং সাহস করে আল্লাহর নাম নিয়ে বের হয়। দরজা খুলে সাথে সাথে সব নিস্তব্ধ হয়ে যায়। একদম কোথাও কোনো শব্দ নেই, একদম পিন ড্রপ সাইলেন্স। কিন্তু বাবা একটা জিনিস লক্ষ্য করে, পাশের রুমের দরজাটা খোলা, কেউ আসে না এই রুমে। তাহলে দরজা খোলা কিভাবে? আব্বু একটু এগিয়ে গিয়ে দেখতে চাইতেই দরজা একাই লেগে যায়। শব্দে আম্মুর ঘুম ভাঙলে আম্মু উঠে দেখে আব্বু নেই বিছানায়। আম্মু আমাকে ডেকে তোলে, নিয়ে যায় সাথে। আমরা দেখি আব্বু সেই ফাঁকা রুমের বাইরে জানালার সামনে পড়ে আছে। আব্বুকে ডাকি, ওঠে না। অনেক কষ্টে আমি আম্মু টেনে আব্বুকে রুমে নিয়ে আসি। এরপর ঘটে আমার সাথে ছোট একটা ঘটনা। আমি আব্বুর মাথায় পানি দেওয়ার জন্য পানি আনতে গিয়েছিলাম। টিউবওয়েল চাপতে চাপতে হঠাৎ করে কি জানি গেটের ছিটকানি লাগিয়ে দেয় বাইরে থেকে। আমি চিল্লাচিল্লি করতে থাকি জোরে জোরে, আম্মুকে ডাকি, বারবার বাড়ি মারি। আম্মু দৌড়ে এসে দরজা খুলে দেয়। অবাক আমরা, এবং সাথে প্রচুর পরিমাণে ভীত। সবাই খুব ভয়ে ছিলাম এসব দেখে। খুব ভয় বললেও কম হবে, সীমা ছাড়িয়ে গিয়েছিল ভয়ের একদম। আব্বুরও জ্বর চলে আসে। আমি আর আম্মু পানি দিতে থাকি অনেকক্ষণ। প্রায় ভোরের দিকে আব্বুর জ্ঞান ফেরে।
এরপর আব্বুর কাছ থেকে শুনি আমরা পুরো ঘটনা। অজ্ঞান হওয়ার কারণ জানতে চাইলে আব্বু বলে, গেটটা ওভাবে লেগে যাওয়ায় আমি ভয় পাই অনেক। আমি চলে আসব এমন সময় হাসিটা আবার আমার কাছে আসে এবং আমার কানের কাছে আসে। আমি জানালা দিয়ে ভেতরে তাকাতেই দেখি হুবহু আমার চেহারার একজন ফ্যান লাগানোর জন্য যে রডটা সেটাতে ফাঁসি দিয়ে ঝুলে আছে। কিন্তু ভয়ের পরিমাণ আরও বাড়ে যখন দেখি আমার মতো দেখতে সেই জিনিসটাই এতক্ষণ হাসছিল। আমি আর সহ্য করতে পারিনি, চিৎকার দিয়ে জ্ঞান হারাই তখন। এত সব হওয়ার পর কারোরই থাকার ইচ্ছা ছিল না সেই বাসায়, কিন্তু অনিচ্ছা সত্ত্বেও আমাদের 1 মাস যাবৎ থাকতে হয়েছে সেখানে, যার প্রতিটি দিন কেটেছে নতুন নতুন রহস্যময় ভয়ঙ্কর ঘটনার সাথে। সবগুলো তো আর লিখে পাঠানো সম্ভব না, ইমেল অনেক বড় হয়ে যাবে। আমার আরেকটা অভিজ্ঞতা বলে শেষ করছি। এসব ঘটনার 2 থেকে 3 দিন পরের রাতের কাহিনী। আমি আর আমার বড় আপু একসাথে শুয়েছিলাম আপুর রুমে। আব্বু আসেনি তখনও ডিউটি থেকে। রাত 11টার মতো বাজে। হঠাৎ মেইন গেটে নক করার আওয়াজ আসে। বলে রাখি, আব্বু রাত করে বাসায় এসেছিল, তাই অভ্যস্ত হয়েছিলাম দৌড়ে গিয়ে দরজা খুলতে। আমি আব্বু এসেছে ভেবে দৌড়ে দরজা খুলি, কিন্তু কেউ নেই সেখানে। আজব ব্যাপার, আমি স্পষ্ট শুনেছি কেউ নক করছে। এরপর দরজা লাগিয়ে দিয়ে পেছনে তাকাতেই আবার নক করার শব্দ দরজায়। আমি কিছু না ভেবে খুলে দেই আর দেখি কেউ নেই। আজব ব্যাপার, কিন্তু এবার নিচে তাকিয়ে দেখি বড় একটা ব্যাঙ বসে আছে আমার গেটের সামনে। আমার ভয় লেগে যায় অনেক, তাই চুপচাপ গেট লাগিয়ে দিয়ে চলে আসি এবং আপুর সঙ্গে শেয়ার করি। বেশ কিছুদিন যাবৎ এরকম ঘটনা লাগাতার ঘটে যাওয়ায় এমনিতেই আমরা সব বুঝতে পারতাম এসব। সেই একই রাতে আমরা ঘুমিয়েছিলাম সবাই, কিন্তু প্রায় 4টার দিকে আমার ঘুম ভেঙে যায়। সারা বাসায় লাফালাফির শব্দ হচ্ছে। মনে হচ্ছিল অনেকজন একসাথে বাসার এই পাশ থেকে ওই পাশে দৌড়াদৌড়ি করছে। আর এটা হচ্ছে একদম আমাদের ডাইনিংটা থেকে শুরু করে একদম ওয়াশরুম পর্যন্ত। আমি ভয়ে জমে যাই একদম, কারণ এই কয়দিনে ফ্যামিলির সকলেরই বোঝা হয়ে গেছে কারা এমন করে। আমরাও কেউ বের হই না রাতে। এরপর যা হয় তার জন্য সম্পূর্ণ অপ্রস্তুত ছিলাম। মূলত আমি আমাদের রুমের দরজায় জোরে জোরে ধাক্কা দেয়, যেন দরজাটা ধরে টানাটানি করছে, ধাক্কা দিচ্ছে। দরজাগুলো এদিকে অনেক পুরনো আর কাঠের তৈরি, তাই একদম ভেঙে যাবে মনে হচ্ছিল। আপুকে ডেকে তুলি আর আব্বুকে ডাকতে থাকি আমাদের রুম থেকেই। ভয়ে কেঁদে ফেলার মতো অবস্থা হয়ে গিয়েছিল। ছোট বাচ্চাই বলা যায় তখন, কিন্তু ততক্ষণে আমার শব্দ শুনে সব বন্ধ হয়ে গেছে। আপুকে ডেকে তুলে আমি দৌড়ে আম্মু আব্বুর দিকে যাই আর সব বলি। আমি কোনোভাবে আর থাকবো না সেখানে জানিয়ে দেই। তাই আমি সকালে উঠেই চলে যাই দাদুর বাসায়। কেউ না যেতে দিলেও আমি জোর করে দাদু বাসায় চলে যাই। প্রায় 11-12 দিন পরে এসেছিলাম দাদু বাসা থেকে। এটাই ছিল আমার ঘটনা রাসেল ভাইয়া, আপনার ভালো লাগলে পড়ে শোনাবেন। কিছুদিন পর পাশের রুমে একটা হিন্দু ফ্যামিলি উঠেছিল। তাদের সাথে আরও অনেক খারাপ কিছু ঘটে। আপনি এবং শ্রোতারা শুনতে চাইলে আমি বাকিটাও লিখে পাঠাবো। বাসাটা এখনও আছে, লোকমুখে শোনা যায় পরে দিনাজপুরের বড় মাদ্রাসার হুজুরকে নিয়ে এসে সব জিন সরানো হয় এবং বাসাটা স্ট্রংলি বন্ধ করা হয়। হুজুরের বাসা সম্ভবত ফুলবাড়িতে। এখন অবশ্য একদম নতুন করা হয়েছে, বাসাটা দোতলা হয়েছে এবং সেখানে ইউনিভার্সিটির ছাত্ররা থাকে। ভাইয়াদের সাথে পরিচিত হওয়ায় তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু এখন আর এমন কিছু হয় না সেখানে। দেখলে চেনাই যায় না যে এই বাসা কত ভয়ঙ্কর ছিল। এই বলে শাওন তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আমাদেরকে জানানোর জন্য আপনারা ফেসবুকে যেমন কমেন্ট করতে পারেন, ঠিক একইভাবে আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com এবং আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, তবে তার আগে বলি, এই যে পুরো ঘটনাটা, এটা যদি আপনি শুনলেন, আপনি তো ইম্যাজিন করেন এই মুহূর্তে যদি কেউ আপনার ঘরে নক করে এবং আপনি দরজা খুলে যদি দেখেন কেউ নাই, জানালা দিয়ে যদি কেউ আপনাকে ডাকে ফিসফিস করে, বা আপনি শব্দ পান এরকম এলোমেলো কোনো শব্দ, কেমন লাগবে আপনার? একবার জাস্ট ভেবে দেখুন, তাহলেই বুঝতে পারবেন কতটা আতঙ্কে দিন পার করেছেন শাওন, কতটা কষ্ট হয়েছে তার সেই বাসায়। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Entertainment is a must.
শুনুন স্বাধীন পডকাস্ট। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালোই আছেন। আমি টুম্পা, লিখছি মিরপুর থেকে। আজ আমি চাই আমার নামটি প্রকাশ করুন, কারণটা বলছি একটু পরেই। প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই 114তম পর্বে আপনি আমার সাথে ঘটে যাওয়া কালো জাদু নিয়ে ঘটনাটি শেয়ার করেছেন। আমি অনেক খুশিও হয়েছি, কিন্তু তবুও একটি খারাপ লাগা কাজ করছে, কারণ ঘটনাটি শেয়ার করার পর আমি অনেকভাবেই শুনতে পেয়েছি যে ঘটনাটি নাকি মিথ্যা বা অন্য কারো সাথে ঘটে যাওয়া ঘটনা যা আমি লিখে পাঠিয়েছি। প্রথমেই বলবো, ওই ঘটনাটি আমার প্রথম পাঠানো ঘটনা ভূত.com-এ। আমি কি আমার লেখার শুরুটাই মিথ্যা করব? দ্বিতীয় হলো, হাজারো প্রমাণ আছে আমার কাছে ঘটনাটি সত্যি এবং আমার সাথে ঘটেছে, আমার পরিবার সাক্ষী। তাই শুধু রাসেল ভাইয়ের জানার জন্য আমি আমার নিজের অ্যাড্রেস এবং সবকিছু লিখে দিচ্ছি, যাতে এর সত্যতা কতটুকু তা বিবেচনা করতে পারেন। আরও বলে রাখি, অবাক হলেও এত বছর আগের ঘটনা যে বাসায় থাকতে আমার সাথে ঘটেছে, সেই একই বাসায় এখনো আমরা আছি, কারণ আব্বু সরকারি চাকরি করার সুবাদে সরকারি কোয়ার্টার। তো আরও বেশি ভালো হবে যদি খোঁজ নিয়ে দেখেন, এবং রাসেল ভাই যেহেতু ঘটনাটি সিলেক্ট করেন এবং পরে তার কাছে সত্যটাই বলার চেষ্টা করছি, তাই রাসেল ভাই আপনাকে বলছি, ঘটনা সত্যি জেনেই আপনি পড়বেন। আমি সব ডিটেলস দিচ্ছি আপনাকে, আপনি এটা জেনে রাখুন, তাহলেই হবে। এরপরে তিনি তার নাম, ঠিকানা সবকিছু দিয়েছেন এবং এটা গাজীপুরের একটি ঘটনা, এবং আমাকে বলেছেন যদি কোনোদিন এরপর আপনাদের অবিশ্বাস হয় টুম্পা নিশ্চয় আপনাদের সবাইকে জানাবেন। তারপরে তিনি বলেছেন যে এবার আসি আজকের ঘটনায়। কষ্ট পেলেও ভেবেছি যারা সত্যি বিশ্বাস করেন না প্যারানরমাল কিছু আছে, তাদের জন্য ভূত.com একটি বিশাল মাধ্যম। বিশ্বাস করেন বা না করেন, জেনে রাখলেন কত মানুষ কত কষ্টে আছে এই সমস্যায়। আমি আমার আর আমার পরিবারের সাথে ঘটে যাওয়া একটি সিরিয়াল ঘটনা বলবো। সেই কালো ছায়া আমাদের পিছু ছেড়েও যেন ছাড়ে না। ওই ঘটনার 1 বছর পর, মানে আমি 7ম শ্রেণীতে পড়ি তখনকার সময়ের কথা বলছি, ওই ঘটনার পর তো ছোট ছোট অনেক ঘটনাই ঘটেছে। সেগুলোর মধ্যে যে ঘটনাটির কারণে এখনো রমজান আসলে গা শিউরে ওঠে, সেই ঘটনাটি বলবো আজ। অনেকেই মনে করেন রমাদান মাসে শয়তান বন্দি থাকে বা কোনো সমস্যা হয় না, কিন্তু সব জিন বন্দি থাকে না, এবং আমার সাথে না। শুধু ঘটনাটি আমার এবং আমার আপু এবং আমার ছোট ভাইয়ের সাথেও ঘটেছে। অবাক করা বিষয় হলো, আমার আব্বু আম্মুর সাথে কিছুই ঘটেনি। আমার সাথে সেই ঘটনাটা ঘটার পর আমি রাতে আজও একা ঘুমাতে পারি না। এখন আমি আমার আম্মুর সাথে ঘুমাই, আর ঢাকাতে সাবলেটে থাকি, তাও রুমমেট আমার বেডই শেয়ার করে। সেই রমাদানে আমার 3 ভাই বোন আমরা এক বিছানাতে ঘুমালাম। আগেই এপিসোডে বলেছিলাম যে আমাদের বাসার বর্ণনা 3টি রুম, 2টি বাথরুম, লাগোয়া বাথরুম। এই আব্বু আম্মু এবং কমনটির সামনেই আমরা, মাঝের রুমটি তখন ফাঁকাই থাকতো। আর যেই রুমে আমার দাদা ছিলেন শেষবার, সেই রুমটিতে আমরা থাকা শুরু করলাম। রুমের একটু বর্ণনা দিলে বুঝতে সুবিধা হবে। আমাদের রুমে জানালার সাথেই বেড রাখা, যেই বেড এবং বেডের জানালার পাশে প্রথমে আমি শুতাম, আমার পাশেই ছোট ভাই এবং এরপরে আমার বোন, আর এক পাশে জানালার সাথে লাগোয়া একটি পড়ার টেবিল, যেটাতে আমি পড়তে বসতাম। রমজান মাস শুরু হলো, আমরা 2য় তলায় থাকতাম। 3য় তলায় যে পরিবার থাকতো আমরা কাকা কাকি বলেই ডাকতাম। সেই কাকা হঠাৎই অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ মানে মানসিক অসুস্থ, যাকে এক কথায় পাগলই বলে। তাকে মানসিক হাসপাতালে ভর্তি করে রেখে দেওয়া হয়েছিল 1 বছর। ওনার কথা কেন বলছি এবার বুঝবেন। রমজানের প্রথম দিন
আমরা ঠিকঠাক মতোই ঘুমালাম এবং আমি জানালার পাশেই আমার মাথার কাছে পড়ার সেই টেবিল, আমি স্বভাবগতভাবেই উপুর হয়ে ঘুমাতাম। সেহরির সময় আমরা ঘড়ি ধরে 3টায় উঠতাম। প্রথম রমজানেও তাই করব, কিন্তু গভীর ঘুম থেকে হঠাৎই কেন এক অজানা অস্বস্তির কারণে ঘুম ভেঙে গেল আমার। যেহেতু উপুর হয়ে শুতাম, সেহেতু চোখ মেললেই সোজা চোখ যাবে সামনের টেবিলের নিচের দিকে। তাই হলো, চোখ খুলে আমি যা দেখলাম তা আজও আমার শরীরে কাঁটা দিয়ে ওঠে। আজও রমজান মাস চলছে। যাই হোক, আমি দেখলাম ওই 3য় তলার কাকা 4 হাত পা একসাথে করে কুঁজো বুড়ির মতো বসে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেখানে কিনা এটা সম্ভবই না কোনোভাবে। প্রথম কথা, উনি হাসপাতালে। দ্বিতীয় কথা, এত রাতে, তাও আবার আমার টেবিলের নিচে বসে থাকা ইম্পসিবল। আমি এমনিতেই অনেক ভয় পাই। এটা আমি 2-3 পলক অবধি দেখেছি এবং সত্যিই দেখেছি, কারণ আমার চোখের পলকেই ভ্যানিশ হয়নি। 2-3 বার পলকে দেখেছি এক দৃষ্টিতে আমার দিকেই ওইভাবে বসে তাকিয়ে আছে। এরপর আমি তো ভয়ে আমার বোন, ভাই সবাইকে ডাকার চেষ্টা করি, কিন্তু ভয়ে যেন বরফ হয়ে গেছি। ডাকার অবস্থাও নেই আমার, যদিও তার দৃষ্টিতে তেমন কোনো ভিন্নতা ছিল না, মানে রক্তলাল বা ভয় ফ্যাকাশে কিছু না। তবুও আমি ভয় শেষ। কি দেখলাম? শুধু এইটুকু আওয়াজ নাকি এত জোরে চিৎকারের মতো দিয়েছিলাম, তাতে আমার বোন উঠে গেছে। আমার বোন আমাকে বলল, কি হয়েছে? আমি তখন ঘেমে ভিজে একাকার হয়ে গেছি, কথাও বলতে পারছি না। আমার বোন লাইটটি জ্বালিয়ে দিল আর আমাকে পানি খাওয়ালো। ঘড়িতে 1:45 বাজে মাত্র। 3টা বাজতে অনেক দেরি, তাই আমাকে আবারও ঘুমাতে বলে আপু। কিন্তু ঘুম হবে না বললে ও আমাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? আমি সবকিছু বলার পর আপু আমায় অভয় দিল এবং বলল, এসব কিছু না, ভয় পেলে হবে, মনের ভুল হতে পারে। যাক, লাইট অফ করে দিল। কিন্তু আমি ঘুমালাম না, জেগে রইলাম 3টা অবধি। সেহরি খেয়ে নামাজ পড়ে তারপর ঘুমালাম সেদিন। দ্বিতীয় রমজানে ঘটল আরো ভয়ঙ্কর ঘটনা। সেহরিতে ওঠার পর খেয়ে নামাজ পড়ে শুয়ে পড়লাম। তখনও অন্ধকার, বাতাসই ছিল না। ফ্যানের বাতাসই শরীরের গরম নিবারণ করতে পারছিলাম না। ভ্যাপসা গরম, বাইরেও বাতাস নেই। শোয়ার আগে জানালার পর্দা তুলে দিলাম, পুরো জানালা খুলে দিলাম। শুয়ে তন্দ্রা মতো এসেছে। ঠিক তখনই ফিল করলাম জানালা দিয়ে এই গরমের মধ্যেও একটি শীতল বাতাস রুমে ঢুকলো এবং সেই বাতাসটা যেন খণ্ডনীয় বাতাস। মানে মনে হলো যে এই বাতাসের পর আর কোনো বাতাস আসলো না এবং সেই বাতাসের সাথে একটা পচা পটকা দুর্গন্ধ আমি নাকে টের পেলাম। এত পচা সেই গন্ধ আজও মনে হলে আমার বমি আসে। সেদিন অবশ্য আমি বমি করেই দিয়েছিলাম। সেই পচা গন্ধটা মনে হলো সোজা ঢুকে পড়লো ঘরে এবং তারপরে ছড়িয়ে পড়লো এবং বাড়তে লাগলো। তন্দ্রার মধ্যেই ফিল করতে পারছিলাম এমন পচা গন্ধ, এবং গন্ধ মনে হচ্ছে কোনো এক জায়গায় স্থির হয়ে আছে, সেখান থেকেই ছড়াচ্ছে। আর সেই জায়গাটি হলো আমার সেই পড়ার টেবিল। এভাবে বেশিক্ষণ থাকতে না পেরে যখনই আমি উঠে যেতে চাইলাম, তখনই আমার শরীর ঝিম ধরে উঠল। যেমন অনেকক্ষণ এক জায়গায় বসে থাকলে পায়ে ঝিম ধরে যায়, তেমনি আমার সারা শরীরে আমার একটা ঝিম অনুভব হলো। এই ঝিম ধরা শরীরে আপুর ধাক্কা লাগাতে চোখ মেললাম। আপু বলল, আমার শরীর নাকি বেঁকে আছে, মনে হচ্ছে বাঁকা ভাবে শুয়ে কপাল কুঁচকে আছি। দেখে আপু ডাক দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম, তুমি উঠলে কেন? আপু প্রথমে কিছু বলল না, কিন্তু আমি বললাম, একটা পচা গন্ধ পাচ্ছ? আপু অবাক হয়ে বলল, তুই গন্ধটা পাচ্ছিস? আমি বললাম, হ্যাঁ। বিশ্বাস করবেন না, তখনও সেই গন্ধটা ছিল, সেখানেই ছিল এবং পুরো রুম জুড়েই ছিল। তখন আমি বললাম, সব কিছু। আপু বলল, আমিও গন্ধটা পাচ্ছি, গন্ধেই উঠে গেছি। জানালা খোলা না? আমি বললাম, হ্যাঁ হ্যাঁ খোলা, তো তবুও গন্ধটা তীব্র যে বলে বোঝানো যাবে না। আমি আর থাকতে না পেরে বমি করে দিলাম। দরজা খুলে দিল আপু, লাইট জ্বালিয়ে দিল। ওদিকে আকাশও ফর্সা হতে শুরু করেছে, আলো আসলো রুমে। এরপর আমরা ঘুমালাম এবং গন্ধটাও কমই মনে হলো তখন। রাসেল ভাই, সত্যি বলতে ওই মাসে ওইটাই আমাদের শেষ ঘুম রাত। পরদিন আবারও সেহরি খেয়ে নামাজ পড়ে শুলাম, কিন্তু ঠিক তখনই গতকালের মতো পচা গন্ধটা নাকে এলো।
তবে অবাক করা বিষয় হলো গন্ধটা এমন যে কেউ যদি নোংরা কাপড় পরে কারো পাশ দিয়ে হেঁটে যায় এবং সাথে সাথে গন্ধটাও সরে যায়, এমন হলো আমাদের তিনজনের সাথে। আজকে হলো উল্টো ঘটনা। গন্ধ নাকে আসার সাথে সাথে মনে হলো আমার পা হাত সব অবশ হয়ে গেছে এবং আমি কথা বলার শক্তি পাচ্ছি না, চোখ মেলতে পারছি না। এটা যে কত বড় একটা কষ্টের ব্যাপার কাউকে বলে বোঝানো যাবে না। এবং আরও ভয় লাগছিল, কারণ আমার মনে হচ্ছিল আমি সোজা হয়ে শুয়ে আছি, কেউ আমার মাথার কাছে এসে ঝুঁকে আমাকে ঝুঁকিয়ে রেখেছে এবং একটা গরম নিঃশ্বাস আমার নাকে এসে পড়ছে এবং এত জোরে নিঃশ্বাসটা পড়ছিল যার কারণে আমার দম বন্ধ হয়ে আসছিল। কাউকে ডাকার শক্তি পাচ্ছিলাম না। হঠাৎই মনে হচ্ছে কেউ আমার বুকের ওপর বসে চেপে আছে, আর সেই গন্ধ আমার নাক মুখ দিয়ে ঢুকে মনে হচ্ছিল পেটের নাড়ি ভুড়ি সব বের করে দেবে। এই কষ্টটা কোনোদিন আমি ভুলতে পারবো না। মনে হচ্ছিল আজই শেষ দিন, আমার মৃত্যু আজই হবে। কতক্ষণ এভাবে ছিলাম জানি না। হঠাৎই আপুর ধাক্কায় হন্তদন্ত হয়ে উঠে বসলাম। পানি দাও, পানি দাও। আপু বলল, কি বলিস তুই, রোজা রেখেছিস তো? তখন আর কিছু না বলে হাঁপাতে হাঁপাতে বসে কিছুক্ষণ চুপ করে আপুকে সবটা বললাম। আপু বলল, আমি নাকি গোঙাচ্ছিলাম, সেই আওয়াজে আপুর ঘুম ভাঙে। গরু জবাই দেওয়ার পর যেই শব্দ, সেই শব্দটাই নাকি আমি করছিলাম। এরপর লাইট জ্বালিয়ে রাখতে বললাম। দুজন জেগেই রইলাম। পরদিন আম্মুকে বললাম সবকিছু। আম্মু বলল তারাও আমাদের সাথে রাতে থাকবে। আর যেহেতু আমার আগে সমস্যা হয়েছে, তাই এইবার আম্মু একটুতেই ভয় পায়। আর সত্যি বলতে এত বছর হয়ে গেছে, এখনো যদি আম্মুকে বলি আমার মাথা ব্যথা করছে, তাহলে আম্মু ভয়ে কেঁপে ওঠে। যাক, পরদিন আব্বু আম্মু দুজনই থাকলেন। সেই রাতে কোনো সমস্যা হয়নি, না আছে গন্ধ, না ঘুমের সমস্যা। আম্মু বলল, কই, আমি তো কোনো সমস্যা দেখলাম না। তখন আমি আর আপু কিছুই বলতে পারলাম না, আর ভাবলাম হয়তো আর সমস্যা হবে না। আবারও আমরা তিনজন একই সাথে ঘুমালাম। ফজরের নামাজের পর ওই ঘটনাটি ঘটত। শুয়ে আছি, ঠিক তন্দ্রা এসেছে, তখনই মনে হলো আমার মাথার কাছেই সেই পচা গন্ধটা, এবং কিছু মুহূর্ত যাওয়ার পর কেউ হেঁটে বা সরে গেলে যেমন হয়, সেই ফিলটা তেমনই হলো। আমার চোখ ঘুমে আচ্ছন্ন। ঠিক তখনই আমি একটু গোঁ গোঁ আওয়াজ শুনছি, আর ভাবলাম ঘুমের মধ্যে স্বপ্ন নাকি। কিন্তু না, বেশ খানিক পরে বেশ জোরে জোরে শব্দটা উঠে আমার বোনের মুখ দিয়ে গোঁ গোঁ আওয়াজ হচ্ছে, আর মুখ বাঁকা করে ফেলেছে ও। ওর গায়ে জোরে ধাক্কা দেওয়াতেও হন্তদন্ত হয়ে উঠে বসে আর জিজ্ঞেস করে, কি হয়েছে? ও কিছু না বলে লাইট জ্বেলে দিল আর বলল ও নাকি ফিল করেছে মাথার কাছে কেউ দাঁড়িয়ে আছে এবং ও হাত পা নাড়াতে পারছিল না, আর ঠিক তখনই নাকি আমি ধাক্কা দিয়েছি। এরপর আর ঘুমাইনি। সবচেয়ে বেশি ভয়াবহ ঘটনা আমার সাথেই ঘটেছে। যাই হোক, পরদিন মাকে বললাম। আম্মু হুজুরের থেকে পানি পড়া এনে দিল, কিন্তু লাভ হলো না। একদিন পর ঘটনাটি আমার ছোট ভাই, যে কিনা আমাদের মাঝে ঘুমাতো, তার সাথেও ঘটল। ও বেশি কিছু বলতে পারলো না, শুধু কেঁপে উঠছিল। তবে আমার আপু বলল অবাক করা ঘটনা, যা হলো এমন, যেদিন আপুর সাথে ঘটনা ঘটেছে সেদিন আমি ফিল করেছিলাম আমার মাথার কাছে কেউ আছে এবং সরে গেল, এবং তারপরে আপুর সাথে সেই একই ঘটনা ঘটে এবং আপু নাকি ফিল করেছিল যে তার মাথার কাছে কেউ আছে এবং অল্প সময় সরে গেছে। এরপরই আমার ভাই কেঁপে উঠছিল, অর্থাৎ একজনের থেকে সরে গিয়ে আরেকজনের কাছে যায় এবং এইভাবে আরেকজন আক্রান্ত হয়। লাইট জ্বালিয়ে অসহায়ের মতো বসে রইলাম তিনজন। এরপর আমরা তিনজন ঠিক করলাম লাইট জ্বালিয়ে রাখবো এবং সেহরির পর ঘুমাবো না, আর তাই করলাম। 30টি রোজা আমরা একইভাবে কাটিয়েছি। অবাক করা বিষয় হলো, রোজা শেষ হওয়ার একদিন আগেও আমরা সেই গন্ধটা পেয়েছি এবং ঈদের দিন থেকে আজ এত বছরেও আমরা ভাই বোন নাকি সেই গন্ধটা পাইনি। কিন্তু আমি আজও যদি একা থাকি, সেই ফিলটা আমার হয়, গন্ধটাও পাই মাঝে মাঝে। জানি না কি ছিল, জানি না কেনই বা এমন হলো। তবে ঘটনাটি আমার জীবনের অন্যতম একটি শিহরিত ঘটনা। এরপর আপনারা যদি আরও ঘটনা চান, আবারও পাঠাবো ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। ভালো থাকবেন, 100% শিওর থাকুন ঘটনাটি সত্য এবং আমার সাথেই ঘটা। থ্যাংক
থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে তাও আমাদের জানাবেন। আমরা আমাদের পরবর্তী ঘটনায় চলে যাব, তবে তার আগে জানাই আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনা। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Entertainment is a must. শুনুন স্বাধীন পডকাস্ট। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? Booth.com with Russell. আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মোহাম্মদ শফিউল ইমরান, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। তো আমি ভূত.com-এ, এটা হচ্ছে আমার ভূত.com না, ভূত FM বলেন বা ভূত.com বলেন, এটা হচ্ছে আমার এই প্রথম কোনো ভয়েস রেকর্ড বা কোনো ঘটনা শেয়ার করা। তো আমি আর কি সবসময় আর কি শুনে আসছি, ঘটনাগুলো শুনে আসছি, কখনো আর কি সেভাবে দুঃখিত, আসলে গলায় একটু সমস্যা হচ্ছে। তো কখনো আর কি ওইভাবে ঘটনা শেয়ার করা হয় নাই, কারণ হচ্ছে আমি ওইভাবে আর কি সবার মতো বা যারা ঘটনা সংগ্রহ করে ওইভাবে কখনো ঘটনা সংগ্রহ করতে পারিও নাই। তো এটা আমি বলবো যে এটা আমারই ব্যর্থতা, কারণ সবসময় ঘটনা শুনে আসছি কিন্তু কখনো ঘটনা শেয়ার করি নাই। তো আমার উচিত ছিল যে আরো আগে হয়তো ঘটনা শেয়ার করে যারা শ্রোতা আছেন তাদেরকে তাদের সাথে শেয়ার করা। তো যাই হোক, আমি আসলে আমার এই ঘটনা বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য আমি দুঃখ প্রকাশ করে নিচ্ছি, এবং এটা সবাই আর কি আপনি এবং যারা শ্রোতা আছে তারা এটাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এই আশায় রাখি। তো আমি সরাসরি ঘটনায় চলে যাই। এটা হচ্ছে আমি যখন আমি ইন্টার পরীক্ষা দিই, ইন্টার ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে যে সময়টা থাকে ওই সময় হচ্ছে আমি তাবলিগের আর কি, আমরা সবাই জানি তাবলিগের যে চিল্লা দেওয়ার একটা ব্যাপার আছে। তো আমি ওই এক চিল্লার যেটা সেটাতে যাই। তো আমার এক চিল্লার যেই সেটা হয় সেটা হচ্ছে, দুঃখিত এটা আমি আসলে ইসেতে যখন এসএসসি পরীক্ষা দিই, দুঃখিত আমি এটা আসলে ইন্টারের না, এসএসসি পরীক্ষা দিই। এসএসসি পরীক্ষা যখন পরীক্ষা হওয়ার পরে যে সময়টা, সেই সময়টাতে আমি হচ্ছে চিল্লাতে যাই, এক চিল্লাতে যাই 40 দিনের। তো আমাদের স্থান যেটা, যে এরিয়া বা রোখ বলে তাবলিগের ভাষায়, সেটা হচ্ছে আপনার পিরোজপুর, বরিশালের পিরোজপুর এরিয়াতে। তো ওইখানে যাই, তো বেশ কিছুদিন সময় যায়। তো যারা তাবলিগের সাথে সময় দিয়েছেন তারা ব্যাপারটা ভালো জানবেন, ভালো বুঝবেন যে সেখানে যারা তাবলিগের সিনিয়র যারা থাকে, যারা অনেক সময় এই তাবলিগের পিছনে ব্যয় করেন, তো তাদের অনেক ঘটনা থাকে, অনেক ইতিহাস থাকে বা অনেক কিছু থাকে যেগুলো হচ্ছে তারা যারা জুনিয়র বা এমনিতেও যারা যারা সাথী আছেন তাদের সাথে তারা ব্যাপারগুলো শেয়ার করেন। সেটা যে কোনো ব্যাপারই হোক, দিনের কাজে হোক, তারপরে হচ্ছে বা অন্যান্য যে কোনো ঘটনায় হোক, যে সেটাকে ওনারা তাবলিগের ভাষায় কারগুজারি বলা হয়, এইটা আর কি বলেন।
এমনই একদিন আমাদের আমাদের যেই সাথী ছিলেন একজন, উনি এই সাথীদের মধ্যে একজন হচ্ছেন আমাদের যিনি তাবলিগ জামাতের, ওই জামাতের যিনি আমির ছিলেন, যিনি আমাদের দলনেতা বা আমির যাকে বলা হয়। তো এরকম আমাদের যে মজমা বলি বা যে জমায়েতটা বলি, আমরা মসজিদে বসে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলছিলাম। তো এর মধ্যে হচ্ছে একদিন আমাদের আমির সাহেব, উনি খুবই ভদ্র এবং খুব ভালো একজন লোক, অমায়িক একজন লোক। এবং যাই হোক, তো উনি একদিন আমাদের সাথে একটা ঘটনা শেয়ার করেন। ঘটনাটি হচ্ছে উনি এরকম যখন যুবক বয়সে এরকম হচ্ছে একবার জামাতে গিয়েছিলেন। তো সেখানে হচ্ছে ওনার সাথে একজন পাকিস্তানি পাকিস্তান থেকে আমাদের বাংলাদেশে আসেন তাবলিগের কাজে। তো এরকম একজনের সাথে ওনার দেখা হয় এবং সেই জামাতে আর কি উনি ওই তাবলিগের ওই পাকিস্তানি যে জামাতটা ছিল, উনি সেই জামাতে ছিলেন। তো ঘটনাটি মূলত ওই পাকিস্তানি যে লোকটা ছিল ওনার সাথে ঘটা। তো উনি আমাদের আমির সাহেব যিনি, উনি ওনার কাছ থেকেই এই ঘটনাটি শুনেন। আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব গুছিয়ে বলার। তো সেটা হচ্ছে যে এরকম উনি বলেন যে একবার ওই পাকিস্তানি যিনি লোক, উনি হচ্ছে এশার নামাজ পড়ে উনি মসজিদ থেকে বাসায় আর কি ফিরছিলেন। তো এশার নামাজ পড়ে উনি মসজিদে কিছুক্ষণ সময় দেন এবং ওনার যে সাথী ভাই ছিল ওনাদের সাথে কথাবার্তা বলেন। তো কথাবার্তা বলে মোটামুটি ভালো ওনার তখন, সেটা অনেক আগেকার ঘটনা। তো উনি বলেন যে প্রায় 10টার মতন বেজে যায়, 10টা সাড়ে 10টা বা এরকম একটা সময় বেজে যায়। তো উনি যেই লোকের সাথে ঘটনাটি ঘটে উনি হচ্ছে মানে পাকিস্তানের কোন একটা গ্রামীণ এলাকা, শহরাঞ্চল না, গ্রামের একটা এলাকাতে। তো উনি গ্রামে, তো যেহেতু অনেক আগের ঘটনা, তখনকার আলো যেমন আলোর যে একটা সুব্যবস্থা, সেরকম সুব্যবস্থাটা ছিল না। তো উনি হচ্ছেন যাচ্ছেন, বাড়ির দিকে যাচ্ছেন, যেতে যেতে একটু জংলা বা একটু ঝোপঝাড় ধরনের যেই জায়গা থাকে এই জায়গাটা দিয়ে যাচ্ছেন। তো যাওয়ার একটা পর্যায়ে উনি অনুভব করেন যে কিছু বা কেউ একটা তার পিছনে পিছনে আর কি তাকে অনুসরণ করতেছে বা তার পেছনে পেছনে আসতেছে। তো আমি একটা কথা বলে রাখি রাসেল ভাই, ব্যাপারটা হচ্ছে যে ওই পাকিস্তানি যে লোকটা ছিল উনি আমরা যথেষ্ট সাহসী ছিলেন এবং আমরা সবাই জানি যে দেশভিত্তিক ভাবে হলো পাকিস্তানিরা একটু সুঠাম দেহের অধিকারী হয় এবং তাদের স্বাস্থ্য অনেক ভালো থাকে। তো উনিও সেরকম ছিলেন, সুঠাম দেহের অধিকারী ছিলেন, স্বাস্থ্য ভালো ছিল, গায়ে অনেক শক্তি ছিল এবং উনি অনেক সাহসীও ছিলেন। তো উনি ব্যাপারটা প্রথম দিকে আর কি তেমন একটা আমলে নেন নাই এবং পাত্তাও দেন নাই। কিন্তু যত সময় যেতে থাকে এবং উনি হাঁটতে থাকেন, তো একটা পর্যায়ে উনি মোটামুটি রকম, উনি বলেন যে আমি মোটামুটি রকম নিশ্চিত ছিলাম যে পেছনে যে শব্দটা হচ্ছে এটা আর কি ওনার কাছে মনে হয়েছিল যে আমার পেছনে পেছনে যেটা আসছে বা যেটা আমাকে অনুসরণ করছে এটা হয়তো কোনো মানুষ বা স্বাভাবিক হয়তো কোনো কিছু না। কিন্তু তারপরে উনি আবার চিন্তা করেন যে হতেও পারে, আমার প্রথম দিকে এরকম না চিন্তা করে হতেও পারে হয়তো এটা কোনো মানুষ বা কোনো পশু প্রাণী হতে পারে। তো উনি একটা পর্যায়ে হাঁটতে হাঁটতেই চলমান অবস্থাতেই উনি পিছন দিকে তাকান। তো পিছন দিকে তাকিয়ে সেরকম কিছু উনি দেখতে পান না। তো উনি যখন দেখতে পান না, তো উনি অন্ধকারে আর কি তেমন একটা না বোঝারও কথা। তো উনি চিন্তা করলেন যে পেছনে যেটাই থাকুক সেটা দিয়ে মনোযোগ না দিয়ে আমার সামনের দিকে আগানো দরকার, আমার বাড়ি যেতে হবে। তো যেতে যেতে একটা পর্যায়ে উনি ওনার যে রাস্তা দিয়ে যাচ্ছেন, তো তার এক পাশে হচ্ছে উনি যে জায়গাটাতে চলে আসেন সেই জায়গা, ওই জায়গার একটা রাস্তার পাশে হচ্ছে একটা পুকুরের মতন থাকে। তো একটা পর্যায়ে উনি অনুভব করেন যে উনি যখন পুকুরের পাশ দিয়ে যাচ্ছেন, পেছনে যেটা ছিল সেটা
এতক্ষণ যেই দূরত্বে ছিল সেটা এখন সেই দূরত্বে নেই। সেই শব্দটা ওনার কাছে মনে হয় যে এটা তার থেকে 1 থেকে 2 হাত, মানে প্রায় কাছাকাছি, একেবারে তার কাছাকাছি এরকম পর্যায়ে। এবং উনি তখন হচ্ছে পেছন দিকে ফেরেন, পেছন দিকে মানে উনি কিছুটা মানে আমি আপনাকে কিভাবে বলবো, উনি আমাকে যেটা বলছেন যে পেছনে তার পুরো শরীরটা পেছনে উনি ঘুরাইতেও পারেন নাই, হয়তো অর্ধেক ঘুরিয়েছেন। এরকম পর্যায়ে উনি দেখলেন যে কিছু একটা মানে তাকে জাপটে ধরে ওই পুকুরের মধ্যে ওনাকে ফেলে দিচ্ছে এবং তাকে মানে জড়িয়ে ধরেই ওই পুকুরে পড়ে গেল। এবং উনি মোটামুটি মানে উনি ততক্ষণে বুঝে গেছেন যে এটা আসলে স্বাভাবিক কিছু না, অশরীরী বা অস্বাভাবিক কিছু একটা, এবং যেটা তাকে জাপটে ধরে পানিতে ফেলে দিয়েছে এটা যথেষ্ট শক্তিশালী এবং যথেষ্ট হচ্ছে আকৃতিতে, বা দেহের আকৃতিতে এটা হচ্ছে অনেকটাই বড়। এবং উনি বুঝে ফেলেন যে ওনার সাথে খুব বাজে কিছু একটা ঘটতে যাচ্ছে বা ঘটছে এরকম। তো উনি আর কি মনোবল হারান না, উনি যতটুকু সম্ভব ওর মধ্যেই আর কি দোয়া পড়তে শুরু করেন এবং ওই পানিতে থাকা অবস্থায়। তবে একটা জিনিস ওনার কপাল ভালো ছিল যে ওই পাকিস্তানি ব্যক্তি যখন শেয়ার করতে উনি বলছিলেন যে যেই পুকুরটাতে তাকে ফেলে দেওয়া হয়েছে সেই পুকুরটা হচ্ছে কোমর থেকে বুক এর মাঝামাঝি পর্যায়ে এরকম পানি ছিল। তো ওইটা ওনাকে আর কি পানিতে আর কি যেটাকে আমরা বলি চুবিয়ে বা মানে চাপ দিয়ে ধরা এরকম কিছু একটা করতে চাচ্ছিল। তো উনি যেহেতু অনেক সাহসী ছিলেন, তো উনি মানে এতটুকু বিশ্বাস ছিল যে আল্লাহর কালাম যতক্ষণ উনি পাঠ করছেন ততক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ তার কোনো সমস্যা হবে না। তো উনি দোয়া পড়তে থাকেন এবং উনিও পাল্টা ওই জিনিসটাকে যেটা তাকে ধরে রেখেছিল সেই জিনিসটাকে উনিও মানে জাপটে ধরে ওটাকে আর কি মানে একটা পর্যায়ে যে আমরা যে ঘুষি বলি, যেটা ঘুষি দেওয়া শুরু করে এবং ওইটাকেও আঘাত করা শুরু করে। তো একটা পর্যায়ে হচ্ছে যে উনি মানে এই ধস্তাধস্তির এক পর্যায়ে উনি পাড়ের দিকে চলে আসতে সক্ষম হন এবং উনি হচ্ছে পাড়ে উঠে যান। এবং যেটা তাকে যে জিন বলি, অবশ্যই সেটা জিন হবে এবং খারাপ জিন বা বদ জিন হবে। ওইটা তখন তাকে হচ্ছে যে উনি যখন উপরে উঠে আসেন, ডাঙায় উঠে আসেন, তখনও তাকে ধরে রাখে এবং একটা পর্যায়ে উনি বাড়ির দিকে মানে আল্লাহু আকবার বলতে বলতে বাড়ির দিকে দৌড় দেন এবং দৌড় দিতে দিতে একটা পর্যায়ে ওইটাও তার পেছনে আর কি ধাওয়া করতে করতে যখন বাড়ির কাছাকাছি চলে আসে তখন ওই জিন বা ওই জিনিসটা তাকে আবারও ধরে ফেলার একটা পর্যায়ে উনি ঘুরে ওই জিনিসটার বা ওই জিনটার মানে মুখমণ্ডল মুখ বরাবর উনি ঘুষি মারেন এবং খুব সজোরে, ওনার গায়ের যত শক্তি ছিল উনি সজোরে আর কি মানে ঘুষি মারেন। ঘুষি মারার এক পর্যায়ে উনি উনি বুঝতে পারেন যে তার ওইটার মুখের 2টা দাঁত মানে খুলে পড়ে যায় এবং দাঁত ভেঙে যায়, খুলে পড়ে যায়। উনি আসলে বললো যে 2টা দাঁত আর কি ছুটে চলে আসে যে তার হাতের মুঠোতেই ওই যে হাত দিয়ে ঘুষি দিয়েছে উনি হাতের মুঠোতে আর কি চলে আসে। তো একটা পর্যায়ে হচ্ছে উনি ওই দাঁত সহই দৌড়ে আর কি মানে তার বাড়িতে দৌড়ে চলে আসেন এবং জোরে জোরে চিৎকার করতে থাকে। তো ওনার স্ত্রী আর কি ওনার এই শব্দ শুনে মানে এরকম চিৎকার শুনে আর কি দরজা খুলে বাইরে বেরিয়ে আসে এবং উনি দ্রুত হচ্ছে ঘরের মধ্যে ওনার স্ত্রীকে হাত ধরে টান দিয়ে ঘরের ভিতর দ্রুত চলে যান এবং দরজা বন্ধ করে দেন। তো ওনার স্ত্রী বলে যে কি হয়েছে, আপনি আর কি এরকম অবস্থা কেন, কি হয়েছে আপনার সারা গা ভেজা, আপনি মানে এরকম। তখন বলে যে যাই হয়েছে এগুলো নিয়ে পরে বলবো। তো তুমি আর কি যতই দরজা মানে নক করুক বা যদি দরজা এসে করুক তুমি দরজা খুলবা না। তখন ওই বাইরে থেকে ওই জিনিসটা বা ওই জিনটা তাকে বাইরে থেকে বারবার বলতে থাকে যে আমার এই দাঁত 2টা যে তোর হাতে, এই দাঁত 2টা তুই আমাকে দিয়ে দে, আমি তোর কোনো ক্ষতি করব না, আমি কথা দিতেছি আমি তোর কোনো ক্ষতি করবো না, তুই আমার এই দাঁত 2টা দিয়ে দে। পরে বলে যে ও ভিতর থেকে বলতেছে যে না, আমি তোরে এই দাঁত আমি তোরে দিব না আর আমি দরজাও খুলবো না।
তো একটা পর্যায়ে প্রথমে ওই জিনিসটা খুব ভয় দেখাইতে থাকে এবং খুব আমরা যেটাকে বলি যে থ্রেট করা, এই ধরনের ভয় ভীতি দেখাতে থাকে। কিন্তু যখন সে বলে যে না আমি দিব না, তখন শেষের দিকে সে হচ্ছে ওই তাকে বলে যে অনুনয় বিনয় করতে থাকে যে তুই আমাকে এটা দিয়ে দে, আমি কথা দিতেছি আমি আর কখনো তোর পিছু নিব না এবং কখনো হচ্ছে আমি আর কি তোর কোনো ক্ষতি করব না। তখনও বলে যে না আমি এই দাঁত আমি আর তোরে দিব না, আর আমি ঘরের দরজা মানে সকাল হওয়ার আগ পর্যন্ত খুলবো না। তো এরকম করতে 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 মানে অনেক মানে বলা চলে যে সারা রাত তার সাথে এই ব্যাপারটা নিয়ে আর কি বার্গেইন করা, যেটা বার্গেইন করতে থাকে। কিন্তু সে তার ওই সেতে অনড় যে না। তো এরকম করতে 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 যখন ভোরের দিকটা চলে আসে, ভোরের দিক চলে আসে মানে আমার পুরোপুরি এটা এই জিনিসটা মানে এটা অনেক আগের ঘটনা। তো সেই 2010-এর দিকে আমি এই ঘটনা, যখন আমি পরীক্ষা দেওয়ার পরে যখন জামাতে গিয়েছিলাম, সেটা 2010-এর ঘটনা। মানে আমি যখন শুনি আর কি এই ঘটনাটা, যখন সেটা 2010-এর ঘটনা। তো ওই সময় শোনো তো আমার পুরোপুরি এই দিকটা খেয়াল নেই যে এটা কি ফজরের ওয়াক্ত হয়ে গিয়েছিল নাকি এর আগেই সেই জিনিসটা চলে গিয়েছিল, এটা আমি পুরোপুরি খেয়াল নেই। তো পরবর্তীতে যখন ওই পাকিস্তানি লোক আর কি যখন ফজরের আজান দেয়, তো ফজরের আজানের ওয়াক্তের সময় সে যখন নামাজের জন্য বের হয়, তো তখন সে মোটামুটি রকম একটা নিশ্চিত থাকে যে যেহেতু আজান দিয়ে দিয়েছে এখন আর কোনো সমস্যা হওয়ার কথা না। তো উনি আর কি ফজর ওয়াক্তে যখন আসেন দরজা খুললেন, দরজা খুলে আর কি নামাজের জন্য বের হন। তো উনি বের হয়ে দেখেন যে ওনার বাড়ির সামনে, দরজার সামনে একটা দাঁড় কাক, কালো একটা দাঁড় কাক, যেটা হচ্ছে আমরা সচরাচর একটা দাঁড় কাক কতটুকু বড় দেখি, এই স্বাভাবিক দাঁড় কাকের তুলনায়ও অনেক বড় একটা দাঁড় কাক তার বাসার যেটা হচ্ছে তার বাড়ির দরজার সামনে মরে পড়ে আছে। তো তো তখন আর কি উনি মোটামুটি রকম হয়তো মানে এটা মানে অনুমান করে নেন, বা হয়তো উনি এটা কি চিন্তা করেন যে হয়তো এটাই ছিল সেই জিন বা সেই বদ জিনের হয়তো মৃতদেহ বা কিছু একটা, যেটা হয়তো তার কাছে ওই দাঁতটা ফেরত, দাঁত দুইটা আর কি ফেরত চেয়েছিল এবং তার কাছে হচ্ছে বারবার অনুনয় বিনয় বা থ্রেট করে যেভাবে হোক চেয়েছিল যে দিয়ে দিলে সে ফেরত যাবে। তো এটাই ছিল রাসেল ভাই কি ঘটনা। আমি জানি না আসলে কতটুকু গুছিয়ে বা কতটুকু সাবলীল ভাবে, কতটুকু ভালোভাবে আর কি বলতে পেরেছি আমি জানি না, কারণ যেহেতু এটা হচ্ছে আমার সর্বপ্রথম, আজকেই প্রথম আমার ঘটনা বলা। তো যদি এটা প্রচারযোগ্য হয় প্রচার করবেন। আর এছাড়া আমার কাছে আরো দুই একটা ঘটনা আছে যেগুলো হচ্ছে আমি যদি এটা প্রচার হয় আমি পরবর্তীতে আবার পাঠাবো। মূলত হচ্ছে আমি আরো একটা ঘটনা ছিল, যে ঘটনাটা এই সাম্প্রতিক সময়ে বলতে হচ্ছে গত বছরের ঘটনা, এবং এটা হচ্ছে আমার এলাকাতেই ঘটেছে। এবং আমি ওই ঘটনা যেই জায়গায় ঘটেছে সেই জায়গার অলরেডি ভিডিও এবং যেই স্থানগুলো, যেই স্পটগুলো ঘটনার সাথে জড়িত সেইগুলোর অলরেডি আমি ভিডিও করেছি, কিন্তু ঘটনাটা এখনো রেকর্ড আমি করা হয় নাই। তো আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব ঘটনা আর কি রেকর্ড করে আপনাকে দেওয়ার। তো এটাই আর কি। তো ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। অনেক অনেক শুভকামনা রইল। সবসময় এই ইউটিউব চ্যানেলটি সম্পর্কে আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করছি আমরা একসাথে অনেকটা পথ হাঁটব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।